টাকা উড়ানো সহজ, উপার্জন নয়। শিল্পপতি লোহানী সাহেবের ছেলের জীবনের গল্প। ঘটনাটি 1997 সালে। আমি আমার শিল্পপতি বাবা লোহানী সাহেবের একমাত্র ছেলে রবিন চৌধুরী। যখন আমি লেভেলের ছাত্র, একে তো শিল্পপতির ছেলে, তার উপর ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করি। ভাবই আলাদা। ফ্রেন্ডস নিয়ে ক্লাবে ক্লাবে পার্টি, ট্যুর, নতুন নতুন ড্রিঙ্কস করা, সব কিছু মিলিয়ে অন্যরকম একটা মাস্তির লাইফ কাটছিল। বন্ধুদের মধ্যে আমার লিটার একটা ভাব ছিল, তার কারণ আমি সবচেয়ে বেশি খরচ করতাম। একদিন প্ল্যান করলাম বন্ধুরা মিলে থাইল্যান্ডে যাব ট্যুরে, আর আমার এবারের বার্থডে সেখানেই সেলিব্রেট করব। এর মধ্যে আমার দুই বন্ধু একটু গরিব, তাদের খরচ তো আমাকেও বহন করতে হবে। আজ বাবা বাসায় ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছে। বাবার সামনে যেতেই আমি কিছু বলার আগেই বাবা বলল, অ্যামাউন্ট কত? না মানে বাবা, সামনে আমার জন্মদিন তো, তাই মানে এই আর কি। বাবা উচ্চস্বরে রেগে গিয়ে বলল, আমি তোমাকে জিজ্ঞাসা করেছি অ্যামাউন্ট কত? তখন আমি বললাম 2 লক্ষ টাকা। তখন বাবা বলল, জাতির শ্রেষ্ঠ সন্তান তুমি, জন্ম নিয়ে এই জাতিকে কৃতার্থ করেছো, তোমার জন্মদিনে মাত্র 2 লক্ষ টাকা খরচ হবে, কম হয়ে গেল না? এর মধ্যে মা চলে আসছে। কি হয়েছে? আমাদের একমাত্র ছেলে, এই সম্পদ, সব কিছু তো একদিন ওর হবে, দিয়ে দাও, ওর মনে কষ্ট দিও না। আমি যদি আমার ছেলেকে একটা উড়ন্ত বিমানের পাইলটের সিটে বসিয়ে তোমার ছেলের উপর প্লেনের দায়িত্ব দিয়ে নেমে পড়ি, তখন কেমন হবে তুমি বলো? শোনো রবিনের মা, এই সম্পদ একদিনে আসেনি, এর দায়িত্ব নিতেও নিজেকে যোগ্য করে তুলতে হয়। ঠিক আছে, আমি তোমার ছেলেকে 2 লক্ষ টাকা দেব, যদি সে আগামীকাল আমাকে পরিশ্রম করে 200 টাকা উপার্জন করে এনে দিতে পারে। সারা রাত নাক ডেকে ঘুমিয়েছি, মাত্র 200 টাকা লোল। বাবা আগামীকাল দেখতে পারবে আমি তার সম্পদের দায়িত্ব নেওয়ার মতো যোগ্য হয়েছি। পরের দিন সকাল 7টায় বাবা আমাকে ডেকে ঘুম থেকে উঠিয়ে দিল। কি যে বিরক্তিকর লাগছিল, মাত্র 200 টাকার জন্য এত সকালে ঘুম থেকে উঠতে হবে। রেডি হয়ে একেবারে ফুল বাবু সেজে 200 টাকা উপার্জন করতে বেরিয়ে পড়লাম। পকেটে 1 টাকাও নেই। বাবা একজন স্পাইও দিয়েছে সাথে। ঘর থেকে বের হওয়ার পর এখন মনে হচ্ছে আমি একটা সমুদ্রের মাঝে পড়ে গেলাম। বিনা পুঁজিতে টাকা কোথায় পাই? কার কাছে থেকে ধার করতে পারছি না, কারো সাহায্য নিতে পারছি না, ভিক্ষাও করতে পারবো না। ভাবতে ভাবতে দুপুর হয়ে গেল। অবশেষে একটা রিক্সার গ্যারেজে গেলাম। মনে মনে ভয়ও পাচ্ছিলাম। অনেক মানুষ আছে, রিক্সাওয়ালার গায়ে হাত তুলে যদি আমাকে কেউ রিক্সাওয়ালা ভেবে মারে, বিবেক আমাকে বুঝিয়ে দিল রিক্সাওয়ালা আমারই মতো মানুষ, তাদের গায়ে হাত তোলা অন্যায়। রিক্সার গ্যারেজে গেলাম, কিন্তু অপরিচিত মানুষকে তারা রিক্সা দেবে না। হঠাৎ মাথায় বুদ্ধি এলো, রিক্সা না পেয়েছি তো কি হয়েছে, রিক্সা ঠেলতে তো পারবো। আমি আমার বাবার ছেলে, এত সহজে হার মানব না। তখন উঁচু উঁচু ব্রিজগুলো পিছন থেকে একজনকে রিক্সাওয়ালার সাথে ঠেলে উঠিয়ে দিতে হতো। বিনিময়ে যাত্রীরা 1 টাকা করে দিত। জীবনে কোনো কাজ করিনি, 1 গ্লাস পানিও নিজে ঢেলে খাইনি, আর আজ তপ্ত রোদে রিক্সা ঠেলছি। এইভাবে 1 ঘন্টায় 10 টাকা রিক্সা ঠেলে 10 টাকা উপার্জন করেছি। 11 নম্বর রিক্সা ঠেলতে গিয়ে পরে হাঁটু ছিলে গেল। আবার উঠে দাঁড়ালাম। যখন যাত্রী আমার হাতে 1 টাকার একটা কয়েন দিচ্ছিল, তখন চোখ দিয়ে কেন যেন কান্না চলে আসলো। ঘণ্টাখানিক পর হাঁটুর ব্যথা আর তীব্র হতে লাগলো। সন্ধ্যা পর্যন্ত গুনে দেখি মাত্র 40 টাকা হয়েছে। আর পারছি না। প্রচণ্ড ক্লান্ত হয়ে মনে হচ্ছে শরীরও যেন নিজের সাথে প্রতারণা করছে, আমার সঙ্গ ছেড়ে দিচ্ছে। অবশেষে 40 টাকা নিয়ে বাড়ি ফিরলাম। বাবার সামনে গিয়ে দাঁড়ালাম। 40 টাকা বাবার হাতে দিয়ে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আমি পারিনি বাবা। ভেবেছিলাম আমার বিধ্বস্ত ক্লান্ত চেহারা, হাঁটুর কাছে ছেঁড়া প্যান্ট দেখে বাবা হয়তো খেতে দেবে, হয়তো আমার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেবে। না, সে এগুলো কিছুই করেনি। বরং আমাকে বলল, এখন আমার সাথে ধানমন্ডি থেকে হেঁটে বুড়িগঙ্গা সেতুর কাছে যাবে, কোনো প্রশ্ন না। আমি অবাক হলাম। এখন মনে হচ্ছে তিনি সত্যি একজন ব্যবসায়ী। এরপর প্রশ্ন করলাম, বাবা হেঁটে কেন? তিনি বললেন, বাবা আমি তো আজকের এই পজিশনে এইভাবে একটু একটু করে এগিয়ে এসেছি, গাড়ি আর বিমানের গতিতে আসেনি। তুমি তো মাত্র 1 দিন কষ্ট করছো, একটু ধৈর্য ধরো। বাবাকে কি করে বোঝাই আমার ক্লান্তির কথা? এর চাইতে মৃত্যুর যন্ত্রণা অধিক শ্রেয়। বাবা আমার হাত ধরে হাঁটতে হাঁটতে 3টায় আমার ব্রিজে উঠলাম। শান্ত নদী, ব্রিজে আমি আর বাবা। ব্রিজের রেলিং ধরে দাঁড়িয়ে বাবা আমাকে বলল, দেখ রবিন,
নিচে কেমন অথই পানি টলমল করছে। তুমি আমার হাতে 40 টাকা দিয়েছো, তাই না? জি বাবা, আমার জীবনের প্রথম উপার্জন। আমি জানি রবিন, এই টাকাগুলো উপার্জন করতে তোমার অনেক কষ্ট করতে হয়েছে। এখন তোমাকে যা বলি শোনো। আমি জানি আমার ছেলে ছোটবেলা থেকেই ম্যাথমেটিক্স খুবই ভালো, তাহলে ভালো গুনতেও পারো আশা করি। এখন আমি তোমার উপার্জনের 40 টাকা দূরের পানিতে ছুঁড়ে ফেলবো, আর তুমি বলতে থাকবে বাকি কয়টা রইল। বাবার কথা শুনে আমার চোখে আবার পানি চলে আসলো। বাবা তার সমস্ত শক্তি দিয়ে একটা কয়েন সেতু থেকে দূরে পানিতে ছুঁড়ে ফেললো। বলল, রবিন, এখন কয়টা রইল? আমি কাঁদতে কাঁদতে বললাম, বাবা 39টা। এইভাবে এক এক করে আমার চোখের সামনে আমার জীবনের প্রথম উপার্জিত এত কষ্টের সবগুলো টাকা পানিতে ফেলতে লাগলো। আমি এক এক করে গুনছি। এমন একটি পরিস্থিতি বর্ণনা দেওয়ার ভাষা আমার জানা নেই। শুধু জানি আমার চোখ থেকে ঝরে পড়া প্রতিটি অশ্রু যেন কেরোসিনের তেলের মতোই আমার হৃদয়কে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। বাবা আমার গায়ে কোনোদিন হাত তোলেনি, কোনোদিন একটা বকাও দেয়নি। আজ মনে হচ্ছে সব সুদে আসলে পুষিয়ে নিচ্ছে। শেষের টাকাটা বাবা ফেললো না। তারপর বলল, রবিন, তোমার উপার্জনের 40 টাকা আজকে আমি নষ্ট করতে তুমি কাঁদলে। আর আমার কত টাকা তুমি এভাবে নষ্ট করেছো? কোথাও আমি তো কাঁদিনি কখনো। তোমার অনুভূতি যেমন কষ্ট লাগছে, আমার ঠিক তেমনই অনুভূতি আছে কষ্ট উপলব্ধি করার জন্য। তোমার শেষের টাকাটা আমি রেখে দিলাম। এটা আমার সন্তানের প্রথম উপার্জিত টাকা। এটা একজন পিতার জন্য গর্বের একটা প্রাপ্তি। এটা স্মৃতি হিসাবে আমি মৃত্যু পর্যন্ত ওর সাথে রাখবো। তুমি কাল তোমার মায়ের কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়ে নিও। বাবার এই কথাগুলো শোনার পর নিজেকে বড় বেশি অপরাধী মনে হচ্ছিল। আবেগ আর ধরে রাখতে পারছিলাম না। আমি বাবাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে করতে বললাম, বাবা, আমার টাকা লাগবে না। আমি এতদিন স্কুল কলেজে কিছুই শিখিনি যেটা তুমি আজকে শেখালে। তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। একজন আদর্শ বাবার চাইতে বড় শিক্ষক কেউ হতে পারে না। একজন আদর্শ পিতাই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক।